2024 আমরা সবাই কম বেশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে বেশ মজে আছি। এই মজে থাকাটাকে যদি আমরা কেরিয়ার হিসেবে বাঁচতে চাই বা এখান থেকে আমরা যদি জীবনে কিছু করতে চাই, সেই পথটা কেমন হতে পারে? ঠিক এরকমই, শুধু ভালো লাগা থেকে, মানে ক্যামেরার প্রতি বা ছবির প্রতি ভালো লাগা থেকে আজকে নিজে একটা প্রোডাকশন হাউস দাঁড়া করিয়েছে এবং সেখানে খুব সাফল্যের সাথে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই পথটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল, বা এখন যারা নতুন ফটোগ্রাফি শিখছো তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, সে নিয়ে আজকে আমরা খুব একজন ভালো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফারকে কাছে পেয়েছি, যার নাম মঙ্গল স্বর্ণকার। তার নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে যার নাম দৃশানি প্রোডাকশন হাউস। তো চলো আমরা তার মুখ থেকেই শুনে নিই তার জার্নিটা কেমন ছিল। এবং এছাড়াও তোমরা যদি কেউ নিজের ভালোবাসা বা ভালো লাগার জায়গাটা থেকে একটা ভালো কিছু করতে চাও ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি লাইনে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। মঙ্গলদা, প্রথমে জানতে চাইছি ফটোগ্রাফির সাথে ভালোবাসা কীভাবে শুরু হলো? ফটোগ্রাফির সাথে ভালোবাসাটা অ্যাকচুয়ালি আমি একবার আমাদের ডানহাটে রাস হয়, আচ্ছা, তো রাসে গেছিলাম ঠাকুর দেখতে। আচ্ছা, তো ওখানে একজন কোনো রিপোর্টার, প্রেস রিপোর্টার, উনি একটা তখন ডিজিটাল 8 ক্যামেরা হতো, ফিল্ম ক্যামেরা। ডিজিটাল 8 ক্যামেরা হবে মোটামুটি, সালটা এক্স্যাক্টলি মনে নেই, তখন আমি অনেকটাই ছোট, মানে তখন ছোট বলতে জাস্ট 8 পাস করে, জাস্ট অনেকটাই। তো তখন উনি ভদ্রলোক ওখানে ডাইহাটে যে তোমার রাসটা হয়, রাসের ওখানে স্টেশনের ওখানেই দাঁড়িয়ে, আমরা ওখানে স্টেশনের ওখানে সব বন্ধু বান্ধব গেছিলাম, তো স্টেশনের ওখানেই দাঁড়িয়ে উনি হাতটা উঁচু করে ডিজিটাল 8-এ তোমার জুম ইন করছে, জুম আউট করছে, মানে একটা ঠাকুর অনেকটা দূরে আছে, সেইটা ঠাকুরটাকে জুম ইন করে কাছে আনছে। আবার জানি ও জাস্ট প্রেসে যেমনভাবে দেখানো হয় তখন যেমন লাইভ হচ্ছিল না কোনো একটা কিছু, আমি তত জানতাম না যে লাইভ হচ্ছে না এমনি উনি রেকর্ড করছে, এগুলো তো জানতাম না। জাস্ট আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে জুম ইন করছে, জুম আউট হচ্ছে। জাস্ট আমার ওই জিনিসটা খুব মানে লেগেছিল যে এটা কিভাবে হচ্ছে, মানে এটা জানার খুব ইচ্ছা ছিল যে এটা কীভাবে হচ্ছে। তারপরে ওই প্রফেশনালি যে যারা ফটোগ্রাফি কাজ করেন, তখন তো ফটোগ্রাফিটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে ফটোগ্রাফি হতো মানে কটা 4-5টা স্টিল ছবি, বাকিটা শুধু ভিডিও ক্যাসেট হতো। এত অ্যালবাম, এত প্রি ওয়েডিং শ্যুট, এত পোস্ট ওয়েডিং শ্যুট বা এত কিছু তখন বেড়ে গেছে। তো সেই জায়গায় তখন তোমার ভিডিওটার ব্যাপারটা তো সেই হিসাবে তখন মনে হয়েছিল যে এটা কি জিনিস, খুব জানার ইচ্ছা ছিল, কৌতূহলটা তখন থেকে শুরু হয়েছিল যে এটা কি জিনিস জানবো, এটা কি জিনিস জানবো। ওইটা থেকে লেগে থাকতে একদিন তারপরে অন্য একটা প্রফেশনে ছিলাম আমি, তো অন্য প্রফেশন থেকে সেই প্রফেশনটা ভালো লাগছিল না, অ্যাকচুয়ালি টানটা তো এই প্রফেশনের দিকে, তো সেই জায়গায় ওটা কোনো দিকে কোনো ভালো লাগার কোনো ব্যাপারই আসে না। তো ওই যে একটা ভালো লাগছিল না, হঠাৎ একদিন চায়ের দোকানে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, সে এই ফটোগ্রাফি প্রফেশন, মানে তখন ভিডিও, মানে অ্যাকচুয়ালি তখন ছিল ক্যামেরাম্যান বা ভিডিও, বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরার কাজ করে, এরকম একটা ছিল। অ্যাজ এ ফটোগ্রাফারও তখন অতটা ছিল না, প্রচলন। তো তখন ওই দাদাটা বললো, তুই কী করছিস? আমি বললাম, দাদা আমি এখন কিছু করছি না, তো সেরকম না, যেখানে কাজ করতাম সেখানে আর কাজ করছি না, তো সে জায়গায় একটু প্রবলেম হচ্ছিলো, কাজ ছেড়ে দিয়েছি। বলছে বিয়ে বাড়িতে কাজ করবি ক্যামেরার? বিয়ে বাড়িতে কাজ, তখন সঙ্গে সঙ্গে ওইটা আমার মাথায় এসছে, নিজে তখন ওই পুরোনো স্মৃতি, হ্যাঁ ক্যামেরার কাজ মানে জিনিসটা, তার মানে সেই ওই ক্যামেরাটা ব্যাপারটা, ঠিক আছে যাবো। দিয়ে বিয়ে বাড়িতে গেলাম, তখন তোমার ওই ডিজিটাল 8 ক্যামেরা, তখন ডিজিটাল 8 এক সেম দেখছি, হ্যাঁ সেম ক্যামেরা বার করছে ব্যাগ থেকে। তখন তো আমাকে অত ক্যামেরা ধরতে দিত না, আমি কিছুই জানতাম না, জাস্ট আমাকে লাইটটা ধরতে দিত বা কখনো তারটা গোটাতে দিত, যে তারটা তুমি একটু গুছিয়ে দাও বা লাইটটা ধরো। তো ওই সেম ক্যামেরাটা বার করছে, ইভেন ক্যামেরাটা দিয়ে আমাকে হাতে ধরতে বলছে, এটা ধরো, ক্যামেরাটা একটু ধরো, তো ক্যামেরা টাওয়ালে মোড়ানো থাকতো, ক্যামেরাটা একটু ধরো, ক্যামেরাটা ধরলাম, দিয়ে ও ক্যামেরাটা নিজে নিল, ক্যামেরা অন করলো, ডিসপ্লে থেকে করলো। এই করতে করতে আস্তে আস্তে প্রথম লাইট ধরতাম, দেন তারপরে লাইট সেট আপগুলো, লাইট সেট আপ বলতে তখন হাতে হ্যালোজিন ছিল, হ্যাঁ তখন খুব একটা তার নিয়ে হ্যালোজিন নিয়ে ঘুরতে হতো। আর তারটা এমনভাবে থাকতো, তারটা মাটিতে পড়ে থাকতো, কোনো একটা জায়গায় যে জেনারেটরের যারা ইলেকট্রিশিয়ান থাকে তারা ওই লাইনটা করে দিত, ওইটা থেকেই ওখান থেকে তার নিয়ে যাওয়া হতো। ওই হ্যালোজিনটা ধরে থাকতাম তার নিয়ে, তারপর আস্তে আস্তে ওই তার নিয়ে, তার গোটানোর মধ্যেও একটা প্র্যাকটিস ছিল যে তারটা কীভাবে গোটাতে হবে, নেক্সট টাইম তারটা যাতে তাড়াতাড়ি খুলতে পারা যায়, সেটাও আমাকে বলেছিল, দেখ এইভাবে তারটা গোটাবি না। মানে তখন শব্দে একটা ছিল, শেখার জায়গা ছিল, কৌতূহল ছিল যে তারটা কীভাবে গোটাতে হবে সেটাও আমাকে দেখিয়ে দিল, যে এইভাবে তারটা গোটাবি, নেক্সট টাইম যেন ভুল না হয়। ঠিক আছে,
হলো তো জাস্ট বিয়ে বাড়ি কমপ্লিট, দোকানে মানে যে অফিসটা ছিল যে ওনার দোকান, সেটা একটা স্টুডিওর মতো, সেখানে এলাম। তারপর সেই ক্যামেরা থেকে উনি ওপেন করে মানে ক্যামেরার উপরটা খুলে ক্যাসেটটা বার করছে। আমি বললাম ওইটুকু ক্যামেরা একটা, তার মধ্যে আবার একটা ক্যাসেট, কী করে হয় এই জিনিসটা? তখন আরও কৌতূহল বাড়তে লাগলো, আরও শিখবো। মানে তখন থেকে বলতে পারো সেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওই ক্যাসেটটা যখনই ওপেন করলো, জাস্ট ক্যাসেটটা অটোমেটিক বেরিয়ে এলো ডিজিটালিতে, হ্যাঁ ডিজিটালিটা অটোমেটিক করে খুলে গেল। তো উনি ফিল্ম ক্যাসেটটা বার করে একটা বক্সের মধ্যে লিখে নাম লিখে রেখে দিল যে হ্যাঁ বিয়ে, অমুক জনের বিয়ে, তো লিখে রেখে দিল ক্যাসেটটা। আমি তো ওটাতে আরও অবাক হয়ে গেলাম যে এটা কী করে হয়। দেন তখন থেকে সেই কৌতূহল ওই যে ওই থেকেই। আচ্ছা, তো সময়ের সাথে যদি চেঞ্জ হয়, তো এখন তোমাকে আমরা কি বলতে পারি, ভিডিওগ্রাফার না ক্যামেরা? ফটোগ্রাফার। পারফেক্ট। না অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফারও বলতে পারে কেউ, ক্যামেরাম্যানও বলতে পারে, ফটোগ্রাফারও বলতে পারে, তাতে আমার কোনো কিছুতেই মানে কোনো জায়গা থেকে অসুবিধা হয় না। আমি এই প্রসঙ্গটা তোলার একটা কারণ ছিল, বছরখানেক আগে কোনো একটা ফেসবুক পোস্টে আমি এরকম একটা পোস্ট দেখেছিলাম যে ক্যামেরাম্যান আর ভিডিওগ্রাফারের মধ্যে তফাৎ আছে, মানে এরকম একটা প্রশ্ন। না ব্যাপারটা বলি, ওটা ভিডিওগ্রাফার ঠিক নয়, ওটার প্রবলেম হয়েছিল বিয়ে বাড়িতে সবাই ক্যামেরাম্যান করে ডাকেন, এই ক্যামেরাম্যান এদিকে এসো, এই ক্যামেরাম্যান এদিকে এসো ছিল। মানে আমি যে তোমাকে কাছে পেয়ে আজকে আমার ওই আর কি পুরনো কথাটা মনে পড়লো যে অ্যাকচুয়ালি জানি না মানুষের মধ্যে কি কাজ করে, বাট এই যে ডাকাটা, দেখো আমরা মুখোশে থাকি, আমাদের এক রকম ধারণা থাকে, সেই জায়গা দাঁড়িয়ে আমরা ক্যামেরাম্যান বলবো নাকি ফটোগ্রাফার বলবো? যে জায়গায় যে যেমনভাবে ডাকে আমার মতে বলে সেই ডাকটা শোনা অভ্যস্ত রাখা ভালো। এটা সেটা আমরা যেহেতু অনেক দিন থেকে কাজ করে আসি, আমাদের এমনও ডাকতে হচ্ছে এই ক্যামেরাওয়ালা, এরকম করে ডাকে। কখনো লাগেনি এই জায়গাটাতে? খারাপ লাগে, কিন্তু কিছু মনে হয় না, মানে জায়গা অনুসারে ঠিক আছে। যাই হোক, একটা মানে তার ডাকাটা অনুযায়ী নিজেকে বুঝে গেলেই হবে যে সে আমাকে ডাকছে। আচ্ছা, এটার প্রতিবাদ করার দরকার নেই। তবে হ্যাঁ, আমি একটা জায়গায় প্রতিবাদ করেছিলাম, তোমার আমাদের কাটোয়াতেই রিসেন্ট। আমি একটা জায়গায় ভীষণ রিসেন্ট ঘটনা, মানে আজ থেকে 2 বছর বা 1.5 বছর আগেকার ঘটনা। সিদ্ধিবিনায়ক লজে তোমার আমি একটা কাজ করছিলাম, তো ওই আমাদের যে লাইটগুলো থাকে পোর্টা লাইটগুলো হ্যালোজিন তোমার 1000 করে ওয়াট থেকে 2000 ওয়াট। তো সেই লাইনটা নেওয়া নিয়ে এখন রিসেন্ট লজ মালিকরা কী করেছে, ওটা লাইনটা ওনারা নিজেরা প্রোভাইড করেন না, ওরা ইলেকট্রিশিয়ানকে বলেন জেনারেটর দিতে, বা পার্টিকে বলে দেন জেনারেটরের মাধ্যমে ওটা করে নিতে। আর যে লজ মালিক যেটা প্রোভাইড করে সেটা তোমার ওটা চার্জেস করে দেয়। এবারে সেটা আমি জানি না যে কি হয়েছে না হয়েছে, জানার কথা না, আমি ওই ব্যাপারটা জানার কথা নয়। কিন্তু হ্যাঁ, মানে জানার কথা নয়, আমরা জানি বুঝতে, মানে যখন যারা বলে দেয় তাদেরকে আমরা বলে দিই, বা যে কাস্টমার আমাদের সঙ্গে ওই বিষয়ে কথা বলে না তার সঙ্গে আমাদের কথা হয় না, স্বাভাবিক। তো তোমার আমি রীতিমতো লাইট সেট আপ করেছি। লাইট সেট আপ করার পরে হুট করে উনি এসে দূর থেকে এই ক্যামেরা করে চেঁচাতে আসে। আমি বুঝতে পারছি উনি আমাকে ডাকছে, আমি কোনো রকমভাবে সাড়া দিইনি, মানে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছি, মানে মানে ফোকাস যেটা আমার কাজের মেন জায়গায়, সেখানে আমি ফোকাস দিয়ে দাঁড়িয়ে আছি চুপ করে। উনি অনেকক্ষণ ধরে গেট থেকে চেঁচাতে আসছে, উনি বলতে আসছে, দিয়ে কাছে এসে বলছে এই ভাই তোমাকে ডাকছি। আপনি তো ক্যামেরাকে ডাকছেন, আমাকে ডাকছেন না তো? বলছি কেন? এই ক্যামেরা আমার গলায় ক্যামেরা আছে, আমাকে সারাটাতে দেবে ক্যামেরাটা, আমি তো দেবো না। দেখুন ক্যামেরাটাকে জিজ্ঞেস করে কেন সারা দিচ্ছে না। বলছে এই তুমি মজা করছো? আমি মজা করছি কেন, তুমি এই ভাই ডাকতে পারো, বা এই ক্যামেরাম্যান ডাকতে পারো, বা নাম যদি না থাকে আমার কাছে এসে আমাকে গায়ে হাত দিয়ে ডাকতে পারো। আপনি ওখান থেকে চেঁচাতে, তুমি বলছে তুমি ওরকম করে ক্যামেরা করে চেঁচাচ্ছ কেন? সে তো সারা দিতে পারে না তোমাকে, তাহলে দেখো ওর সাথে কথা বলে দেখো কি দরকার তোমার। এই একটা জিনিস হয়েছে, সিরিয়াসনেসে মানে ওটা সিরিয়াসলি ওনাকে বলেছিলাম আমি। দেন উনি তোমার একটু বেশি বাড়াবাড়ি, ঠিক আছে ধন্যবাদ, আমার হতে পারে একটু বাড়াবাড়ি বেশি। কথাটা শুরু হলো হয়তো একটু অন্যরকমভাবে আমরা শুরু করলাম, বাট বেসিক্যালি তোমাকে আজকে ডাকার বা তোমাকে আজকে এখানে কাছে পেয়ে যেগুলো সব থেকে বেশি জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা ভিডিওগ্রাফি কেরিয়ার বলো বা ফটোগ্রাফি কেরিয়ার বলো, একটা মানুষ বা একটা ইয়াং ছেলে যদি এখন চায় সেটা কীভাবে পৌঁছতে পারে, সেটা আমি পরে আসছি, মানে আমরা এই টপিকে যাব। তার আগে যেটা সবার আগে জানার, তোমার জার্নিটা যদি একটু ছোট্ট করে বলো, মানে তুমি কোথায় শিখলে, কীভাবে এগোলে ধাপ বাই ধাপ ওই সময় দাঁড়িয়ে। আজকেকার যদি কেউ চায় যে আমি ফটোগ্রাফি করবো বা ভিডিওগ্রাফি করবো, সে কীভাবে এগোবে, এই দুটো জিনিসটাকে কীভাবে তুমি বোঝাবে আর কি, কীভাবে বলবে তোমার জার্নিটা সঙ্গে এখনকার যে আমার জার্নিটা পুরোটাই প্র্যাকটিক্যাল, মানে বিয়ে বাড়িতে কাজ করে একটা তোমার সাথে কাজ করে একটা অভ্যাস, মানে আমার সাথে আমাকে যে আমার টিম অনার মানে যে মালিক ছিল, যেটাকে তখন মালিক বলা হতো,
এখন তো টিম লিডার বা প্রোডাকশন ওনার চলে। তো তখন মালিক ছিল, তো যে স্টুডিও, যে যার স্টুডিও ছিল, তো সেই জায়গায় আমি যখন যে স্টুডিওগুলোতে কাজ করতাম, অবভিয়াসলি আমি একজন লোকের দোকানে কাজ করি, কিন্তু আমি উঠেছি, এটা অসুবিধা আমার বলতে অসুবিধা নেই। তো আমি অনেক কজনের কাছে কাজ করেছি। এই জায়গাটা যদি আমি একটু ধরে দিই, মানে অ্যাকচুয়ালি আমাদের সেই সময়টাতে শেখানোরও তো সেরকম না সেরকম কোনো কিছুই ছিল না, ইনস্টিটিউট বলো বা কোনো ফটোগ্রাফি কোর্স ছিল না। আমরা যদি মনে করি যে কোনো একটা ক্যামেরাতে যে একটা প্রবলেম হচ্ছে বা ক্যামেরাতে আমি এই সেটিংটা ধরতে পারছি না, দেন আমি ইউটিউবে সার্চ করলে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে, প্রবলেমটা মিটে যাবে, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো। কিন্তু সেই সময় কিছুই ছিল না। তো সেই জায়গায় আমরা যার দোকানে কাজ করতাম, সে আমাদেরকে বিয়ে বাড়িতে পাঠাতো, প্রতিটা বিয়ে বাড়িতে পাঠাতো। এবার সেই পাঠানোতে সেখান থেকে ধরো ভিডিও প্রথমত স্টার্ট করেছিলাম আমি ভিডিও দিয়ে, প্রথম কাজ আমার ভিডিও থেকে। তো প্রথম ভিডিও কাজগুলো শুরু করি, ভিডিওর কাজ করতে করতে আস্তে আস্তে কোডাকের ছোট্ট একটা ক্যামেরা পাওয়া যেত, তোমার নাম্বারটা মনে নেই, তখন তোমার 2GB একটা মেমোরি কার্ড ছিল আর ছোট্ট একটা কোডাকের ক্যামেরা ছিল। তো এক হাতে ভিডিও ক্যামেরা থাকতো, এক হাতে স্টিল ক্যামেরা থাকতো, আর একটা হ্যালোজেন থাকতো। তো মানে গলায় ফিতে দিয়ে তোমার ভিডিওটা থাকতো, হাতে ফিতে দিয়ে স্টিলটা থাকতো, আর তার দিয়ে হ্যালোজেন থাকতো। তো হ্যালোজেনটা জ্বলতো, মানে জাস্ট ভিডিওটা হয়ে গেল, সিঁদুর দানের কথাই বলি, জাস্ট সিঁদুর পরানোটা হয়ে গেল, ভিডিওটা করে নিলাম, দেন স্টিল ক্যামেরাটা খুলে আবার একটা ছবি ওখান থেকে তুলে নিলাম। তো মাল্টিটাস্কিং বলতে পারো। এই কষ্টটা বা জার্নিটা এখনকার ছেলেমেয়েরা মানে ফিলই করতে পারবে না। না, এই জিনিসটা এখনকার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু মানে টাফ, মানে তখন যেভাবে আমরা শিখেছি, তো এখনকার ক্ষেত্রে টাফ, এখন খুবই টাফ বলতে। তো এখনকার ছেলেমেয়েরা যে একদম মানে অত্যাধুনিক ক্যামেরা থেকে শুরু করছে জার্নিটা, তারপরে ইউটিউবের মতো একটা বড় প্ল্যাটফর্ম, তাদের একটা শেখার জায়গা আছে, মানে কাউকেই দরকার নেই, অ্যাজ এ একজন টিচারকেও দরকার নেই, বা আমাদের কাউকেই এখনকার ছেলে মেয়েদের দরকার হবে না। তারা যদি পার্টিকুলার ইউটিউবে যদি টোটাল টাইম দিয়ে শেখার চেষ্টা করে, প্র্যাকটিস করে, মানে ইউটিউবে দেখে ক্যামেরা নিয়ে প্র্যাকটিস করলে সে রীতিমতো ভালো ছবি তুলতে পারবে। তখনকার জানি এটা, তো তোমার ওই একটা ছোট ক্যামেরা থাকতো, জাস্ট একটা ছবি তুলে নিলাম, তারপর আবার ভিডিওটা স্টার্ট করলাম। হয়তো 10টা বিয়ে বাড়িতে কন্ট্যাক্ট ছিল, 10টা ছবি, আমি হয়তো 12টা ছবি তুলতাম, এরকম। তো ছবি তোলার ব্যাপারটা তখন আস্তে আস্তে ছবি তোলার আগ্রহ আমার শুরু হলো, মানে স্টিল ফটোর ওপরও আমার একটা এক্সপেরিমেন্ট করতে, মানে এক্সপিরিয়েন্স বাড়তে লাগলো যে না স্টিল ফটো। তো তারপরে যে আমি যার কাছে কাজ করতাম তার কাছ থেকে কাজ ছেড়ে দিলাম, যাই হোক একটা সমস্যার কারণে তার কাছে আমি ছেড়ে দিলাম। এবার তার কাছেও কিন্তু আমার ভিডিও এডিট শেখা, মানে ভিডিও এডিটটাও আমি নিজে করি, মানে তোমার স্টিল ফটো এডিট, ভিডিও এডিট, ফটোগ্রাফি, ইভেন কোনো জায়গায় যদি ভিডিওগ্রাফিতে কোনো প্রবলেম হয় সেটাও আমি একা করে দিতে পারবো, মানে টোটালটাই একদম সব কিছু, মানে ভিডিও ক্যামেরাও যেমন আমি চালাতে পারবো, স্টিলটাও চালাতে পারবো, তুমি যে কোনো ক্যামেরা দাও। হ্যাঁ। তো তোমার ভিডিও এডিটটা তোমার ওই রকম করেই আমি ভিডিও এডিটটাও শিখেছিলাম দোকানে, যখন আমি একজনের কাছে কাজ করতাম। তো সেখানে আমি মোটামুটি ভোরবেলা কোনো দিন সারা রাত বসে থাকতাম, কোনো দিন সারা রাত থেকে যেতাম, কোনো দিন ভোর 5টায়, ঠান্ডা বলো, বৃষ্টি বলো, গরম বলো। এটা কি বাধ্যবাধকতা ছিল? না, বাধ্যবাধকতা কোনো কিছু ছিল না, তার জোরও ছিল না যে তোকে 5টার সময় দোকানে এসে আমার দোকানটা খুলতে হবে। ইভেন আমি ওনার বাড়িতে চাবি আনতে যেতাম বলে ওনার মা আমাকে বলতো, আরে তোর কাজ নেই, তুই ভোরবেলা চলে এসেছিস। কিন্তু আমার শেখার আগ্রহটা, ভালোবাসাটা থেকে, হ্যাঁ আমার ভীষণ আগ্রহ ছিল এডিটটা শেখার। প্রথমত ভিডিওটা, তখন আমি মোটামুটি ভিডিওর কাজটা জানতাম, আমার ইচ্ছা ছিল এডিটটা শেখার। তো এডিটটা আমি কন্টিনিউ ওখানে বসে বসে গানগুলো কি দিচ্ছে না দিচ্ছে, ইফেক্ট, তখন ছিল পিনাকেলে কাজ হতো, তখন প্রিমিয়ার ছিল না, তখন ইডিয়াস ছিল না, তখন পিনাকেলে কাজ হতো, পিনাকেল 9.3, মানে তখনটা দাও অনেকটা আপডেট হয়েছে, পিনাকেল 7, 8, 9, 9.3, তখন পিনাকেলে কাজ করা, তখন আমি এডিট শিখলাম। ওনার দোকান থেকে এডিট শিখে বেরিয়ে এলাম। তারপরে আরেকজন আমাকে দেখা হলো, দিয়ে বললো তুই কোথাও কাজ করছিস না? বললো না, কাজ করছি না। বলো ঠিক আছে, আমার একটা এডিটের লোক দরকার, মানে এডিটের জন্য মিক্সিং করা, তখন এডিট না মিক্সিং করার জন্য একটা লোক দরকার, তো তুই কাজ করবি? বললো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, করে দেবো। তো তার কাছে আমি কাজে গেলাম। তো তার কাছে আমি আরেকটা প্ল্যাটফর্ম পেলাম, তার ছিল ডিএসএলআর। আচ্ছা, মানে একটু আপগ্রেড, মানে কোডাক থেকে তখন নিকনের ডিএসএলআর এলো, তার নিকন ডিএসএলআর হচ্ছে D40। আচ্ছা, মানে সেই মডেল এখন আর নেই, D40, D90, আর হচ্ছে তখন D3400, 3600, তখন ওগুলো হ্যাঁ D90, D40, D30, নরমাল ডিজিটাল থেকে এখন ডিএসএলআর যাচ্ছে। আমি D40-তে, হ্যাঁ D40-তে আসছি। তো ডিএসএলআর প্রথমে হাতে নিয়ে আমি, এটা কী ক্যামেরা দাদা? বলছে এটা তো ডিএসএলআর। আলাম এটা তো কখনো চালাইনি। বলছে না কোনো ব্যাপার না, শিখে যাবে। ও কোনো ব্যাপার না, 2-4টে ছবি তুলবি, দেখবি এমনি ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। তারপর তো আমি আছি, দাদা বলে দিল এডিটে, তারপরে তো আমি আছি, মাথা কাটবি না তাহলেই হলো।
মানে মাথা যেন বাদ না যায়, ঠিক আছে, মুখটা থাকলেই হবে, বাকিটা ম্যানেজ করে দেবো। ঠিক আছে, দিয়ে বলে তুই এখন কী কাজ করবি? আমি বললাম আমি তো ভিডিওর কাজ করি বিয়ে বাড়িতে। বললো বেশ ঠিক আছে তাহলে ভিডিও কর। তখন ভিডিওতে ডিজিটাল 8 বাদ দিয়ে আমার কাছে এলো 3CCD, 3টে সিসি, মানে 3টে কালার 3টে সিসি ক্যামেরা, যেটা হচ্ছে ডিভি প্লাস 3CCD, ছোটো ক্যামেরা, মানে ওই ক্যামেরাটাও ছোটো, ক্যাসেটটাও ছোটো, সব কিছু ছোটো। তো ওই ক্যামেরাটা দিয়ে কাজ করা শুরু করলাম। ডিএসএলআর তখন অন্যজনা চালাতো, মানে আমি কিন্তু তখন ডিএসএলআরে মানে চেষ্টা করছি, দাদা একবার ক্যামেরাটা দেবে, একটা ফুলের ছবি তুলি, একটা এমনি নর্মালি, হ্যাঁ একটা গাছ কোট, মানে ইয়েটা তোমার সেই ভাঁড়, অনেক জায়গায় বিয়ে বাড়িতে 3টে ভাঁড় 4টে মঙ্গল, ঘট মঙ্গল থাকে, ঘট মঙ্গলের ছবি তুলি, এরকম একটা চলছে। প্রথম ফোকাস করতে পারতাম না, তখন লেন্স ছিল 18-55, তখন এত প্রাইম লেন্স, এত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যাপাচার 1.4 এইসব কিচ্ছু ছিল না, একদম সিম্পল 3.5/5 4.6 অ্যাপাচার মেনটেন। তোমার যেটা হচ্ছে তোমার না 3.5, আমি অ্যাপাচারটা 3.5ই ওটা লাস্ট। তো তোমার 18-55 লেন্স, তো 18-55 লেন্স ডিএসএলআর দিয়ে এবার নর্মাল ফ্ল্যাশ, একদম প্রপার যে ফ্ল্যাশটা থাকে সেটা। তো তোমার একটা ফুলের ছবি, একটা তোমার ঘটের ছবি, এই ছবিগুলো তুলতাম। তখন বিয়ে বাড়িতে ও ছবি তুলতাম, আমি ভিডিও করতাম, এই করতো দিয়ে এই করতে 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 একটা ডিএসএলআরের ওপর মানে আস্তে আস্তে ডিএসএলআরটা হাতে পেতে শুরু করলাম, নিজের হাতে, মানে কন্ট্রোলে আসতে শুরু করলো ডিএসএলআরটা, নট ম্যানুয়াল নয়, অটোতে, তখন অটোতে। এবার দিয়ে একদিন হট করে ইনসিডেন্ট ঘটলো যে আমার সাথে কাজ করতো সে হঠাৎ অসুস্থ, বিয়ে বাড়িতে আমাকে একা যেতে হবে। এবার একা ডিএসএলআর, একা ভিডিও দিয়ে বলছে তুই পারবি? বললাম তুমি দাও তো, কোনো অসুবিধা নেই, তুমি যাবে তো? বললো হ্যাঁ আমি রাতে, যে অনার ছিল সে বললো আমি রাতে যাব, আমার দোকান স্টুডিওটা সকালে বন্ধ করবো না, তুই সকালটা ম্যানেজ করে আমি রাতে যাব। তো রীতিমতো সকালবেলা ডিএসএলআর ভিডিও একসাথে নিয়ে চলে গেছি। তো অসুবিধা তো হবেই, যেহেতু একটা কোডাকের ছোটো ক্যামেরা আর একটা ডিএসএলআর ক্যামেরার মধ্যে পার্থক্য প্রথমবার নিজে, আর ওটা পুরোটা ভিউ ফাইন্ডার দেখে ছবি তুলতে হবে ডিএসএলআর, নট দেখে নিলাম টুক করে মেরে দিলাম ডিসপ্লে নয়। তো ভিউ ফাইন্ডার দেখে আমি জিনিসটা আস্তে আস্তে ওই ক্যামেরাটা খুব আস্তে আস্তে ক্যামেরাটা ব্যবহার করলাম, ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। টোটাল কমপ্লিট করার পরে যখন পরের দিন সকালে, মানে বিকেলবেলা মালিক ওখানে ঢুকলো, মালিক কাজ করলো, পরের দিন সকালে যখন কম্পিউটারে যখন আউটপুট দেখছে তখন মালিকের কাজটা খুব পছন্দ হয়। আচ্ছা, ফটোগ্রাফির আমার ছবি তোলাটা ওগুলো পছন্দ হয়। তখন বলো তুই আজ থেকে ফটোগ্রাফার, আজ থেকে তোকে ভিডিও করতে হবে না, তুই স্টিল ছবি তোল। আচ্ছা, তখন ফটোগ্রাফি, হ্যাঁ তুই স্টিল তোল, প্রথম ফটোগ্রাফিতে তুই স্টিল তোল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো ওই স্টিল তুলতে 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 আজকে তোমার ওই স্টিল তোলা যত কাজ করেছে, যত ইমপ্রুভ হয়েছে, তত এক্সপিরিয়েন্স বেড়েছে, যত কিছু জানি। ক্যামেরার কোনো প্রবলেম ছিল, এখনও আমার যখন যদি মনে হয় যে কোনো একটা ছবি দেখে ভালো লাগলো, বা এই জায়গাটায় কেমন হলো, বা হয়তো আমার থেকে বেটার কেউ কাজ করছে, তার কাজ সে কীভাবে করছে না করছে, কালার গ্রেডিং কেমন, ইচ্ছাটা বা কৌতূহলটা এখনো আছে না। আমি মানে একদম প্রতিদিন 1 ঘন্টা করে ইউটিউবে আমি কিন্তু ফটোগ্রাফি নিয়ে নলেজ এখনো, হ্যাঁ, মানে ওটা আমার দুপুরবেলা যদি দোকানে না থাকি, বিকেলবেলা বলো বা কাজের শেষে বলো, প্রতিদিন 1 ঘন্টা আমার ইউটিউবে ওটা থাকবেই, যে কোনো জিনিস থেকে ফটোগ্রাফি রেখে যে কোনো জিনিস, স্লো শাটার বলো, হাই শাটার বলো, তারপরে কালার গ্রেডিং যদি মনে হয় যে না আজকে র ফিল্টারের ওপর কালার গ্রেডিংটা দেখি কেমন করে, মানে কালার গ্রেডিং তো করি আমি, তো র ছবির ওপর কালার গ্রেডিংটা দেখি। তো এখনো যখন যেটা মনে হয় তখন। তোমার যেখানে একটা ঘরে থেকে তুমি বা ইন্টারেস্ট বা তোমার কৌতূহল থেকে শুরু করে শিখে করে করে আজকে তুমি নিজের একটা প্রোডাকশন করতে পেরেছো। একদম, মানে আমরা যে ধাপে ধাপে যদি তোমাকে দেখি যে তুমি একজন কাছে ছিলে, সেখানে ভিডিওগ্রাফি এডিট করলে, ফটোগ্রাফি, তারপরে তার কাছে 360 ভিডিও হলো, মানে ভিডিও ক্যামেরাতেও আপডেট হলো, ভিডিও ক্যামেরাতে আপডেট হওয়ার পরে স্টিল হলো, ফটোগ্রাফিতে, হ্যাঁ ফটোগ্রাফিতে এলাম, মানে পুরোটাই অন্যের কাছে থেকে পুরোটাই না কোনো জায়গায় শেখানেই, মানে আমার কোনো রকম কোনো স্কুল বা কোনো রকম ইনস্টিটিউট কোনো কিছু না, আমি পুরোটাই একদম হাতে ধরে লোকের কাছে কাজ করে। আজকে তোমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস, এত বিয়ে বাড়ি যাও, হ্যাঁ এত ঘটনা ঘটে, আমরা নিজে যথেষ্টই শিডিউল করতে গিয়ে আমাদের চার্জ করতে ভুলে দিই আজকে ব্যাটারির। একদম। তোমার ক্ষেত্রে এরকম কদিন হয়েছে যে কোথাও কাজ করতে গেছো, প্রি ওয়েডিং শুটে গেছো বা বাইরে গেছো, ক্যামেরার কোনো একটা পার্টস বা কোনো একটা কিছু নিতে ভুলে গেছো? না, এবার একটা কথা বলি, আমি কাজটা নিয়ে প্রচণ্ড সিরিয়াস। আচ্ছা, মানে আমি কাজ নিয়ে প্রচণ্ড সিরিয়াস বলতে গেলে, আমি যখন পার্টিকুলার বাইরে কখনো কাজে যাই, মানে আমি আমার টিম মেম্বারদের কথা আমি তুলবো না, আমি যদি বাইরে কাজে যাই, আগের দিন বিকেল থেকে আমার ক্যামেরার গ্যাজেট রেডি থাকে, সব কিছু, ব্যাটারি, আচ্ছা
ফ্ল্যাশের ব্যাটারি, ইভেন কালকে আমার একটা শ্যুট আছে, তো এখন দুপুরবেলা থেকে আমার সব চার্জে বসানো হয়ে গেছে, আচ্ছা, কমপ্লিট মেমোরি কার্ড সব কিছু রেডি। ইভেন আমি যখন কাজে যাই আমার একটা জায়গায় আমার ব্যাগে 5টা মেমোরি কার্ড থাকে, মানে ভুল না, আমি যাতে ভুলটা না হয়। ইভেন অনেককে দেখেছি ভুল করতে, মানে নিজের হয়নি অনেককে দেখেছি ভুল করতে, যে না কোনো জায়গায় হয়তো দেখা গেলো রিসেন্ট শুরু থেকে বলি ক্যাসেট নিয়ে যেতে ভুলে গেছে, ক্যাসেটের জায়গায় হেড ক্লিনার নিয়ে যেতে ভুলে গেছে, তারপরে কেউ চার্জার নিয়ে যেতে ভুলে গেছে, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো থেকে মানে আমি ক্যামেরার যে সেট আপটার কথা বলছি, মানে ক্যামেরার সেট আপটা, মেমোরি কার্ড, ব্যাটারি, ফ্ল্যাশ, চার্জার, এই জিনিসগুলো আমরা সবসময় আগে থেকে দেখে একদম রেডি করে একটা জায়গায় 5টা মেমোরি কার্ড নিয়ে যাই, যাতে একটা প্রবলেম হলে আমি আরেকটা দিয়ে কাজটা আমি উদ্ধার করতে পারবো। এটা হচ্ছে আমার মেন, মানে জিনিসটাকে এতটাই নিজে সিনসিয়ারভাবে, এতটাই সিরিয়াসলি। হ্যাঁ, তার জন্য আমার এই জিনিসটা জায়গায় ভুল হয় না। ভুল হতে পারে, কি ভুল হয়, লাইট সেট আপের ফ্ল্যাশ নিয়ে গেছি, অকটা নিয়ে যেতে ভুলে গেছি, ছোটোখাটো, ছোটোখাটো মানে যেটাতে আমি মানে রিকভার করতে পারবো, মানে আমার কোনো প্রবলেম হবে না। ফ্ল্যাশ নিয়ে গেছি, অকটা নিয়ে যেতে ভুলে গেছি, অকটার যে ইয়েটা থাকে সেটা বাকেট নিয়ে যেতে ভুলে গেছি, বা স্ট্যান্ড নিয়ে যেতে ভুলে গেছি। স্ট্যান্ডটা তো বড় জিনিস বলার নয়, ছোটোখাটো জিনিসগুলো হয়তো দেখা গেলো V1 প্লাসের যে মাউন্টটা নিয়ে যেতে ভুলে গেছি, মেজরগুলো হয়তো দেখা গেলো যে আমার সাথে হেল্পিং হ্যান্ড গেলো, তাকে বললাম তুই ধর, ওকে ধরতে হতো না, ওকে ধরলো ওটা, মানে ওই টাইপ। আর তাছাড়া সেরকম কিছু হয়নি। তবে হ্যাঁ, আমাদের মানে টিমে যারা থাকে তাদের এরকম করতে দেখি। ইভেন আমি বলি বলে ওদের রাগও হয় যে দাদা ব্যাটারি আনতে ভুলে গেছি, দাদা মেমোরি কার্ড আনতে ভুলে গেছি। এটা তো মানে খুব, হ্যাঁ, মানে ইভেন ক্লায়েন্টের বাড়িতে দাদা মেমোরি কার্ড আনতে ভুলে গেছি, দাদা ব্যাটারি আনতে ভুলে গেছি, গিম্বেলের মেন সকেটটা আনতে ভুলে গেছি, মাউন্ট সকেটটা। এবার ঠিক আছে, তুই আমার ক্যামেরাটা নিয়ে সামলা, আমি জিনিসটা নিয়ে আসছি। ওই যে দোকানে যাও, ইভেন বাইরে হয়ে গেলে তো শেষ, তাহলে গেল গল্প। আমার একটা ক্যামেরাতে দুটো মেকআপ করা ছাড়া উপায় থাকে না। তো লোকালে হলে ওই সঙ্গে সঙ্গে দোকান থেকে এসে জিনিসটা নিয়ে গিয়ে দেওয়াটাই এটাই। যাক, তোমার সিরিয়াসনেসের জন্য হয়তো বলো না, বাট আর একটা জায়গায় আর একটা টুইস্ট না, মানে কীভাবে ডিল করবে এখনকার ছেলেমেয়েরা সেটা জানার। যেহেতু আমিও নিজে গ্রাফিক্স লাইনে বরাবর ছিলাম, তুমি জানো, তো আমার তোমাদের ভিডিও গ্রাফিক্স আর ভিডিও ফটোগ্রাফির খুব একটা ডিফারেন্স না, জানাশোনা পরিচিত কাজ, দুজনেরই পরিচিত কাজ, মানে পার্থক্য কোনোটাই নেই। মানে ভিডিও বা গ্রাফিক্স ডিজাইন বা এডিটিং সবটাই একই, মাল্টিমিডিয়ার কাজ যেটা একই পুরোটাই। যেহেতু আমরা একটা ছোট শহরে থাকি, তো আমারও কিছু পরিচিত এরকম ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার যাই বলো আছে। তারা অনেক সময় কি হয় যে ধরো কাজ করলো, পুরো ভিডিওটা তুললে, তোমরা পুরো রেডি করলে, শ্যুট করলে, কোনো কারণে ক্রাফট হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, সেই সময় তুমি কীভাবে ডিল করো? মানে কারো একটা স্মৃতি, সে মধুরভাবে পুরো ব্যাপারটা তোমরা শ্যুট করলে, এরকম ঘটনা যদি ঘটে থাকে, মানে আমার শোনা, মানে এই ঘটনা অলরেডি আমার শোনা যেরকম ঘটেছে, সেটা খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি তোমার কাছে জানতে চাইছি তুমি কীভাবে ডিল করবে? অ্যাক্সিডেন্টলি যদি ঘটনা কোনো কিছু ঘটে যায়, যেমন ক্যামেরার ব্যাগ কোনো কারো মিসিং হয়ে গেল, মেমোরি কার্ড ওর মধ্যে ছিল, বা মেমোরি কার্ড যদি ক্রপড হয়ে যায়, মেমোরি কার্ড ক্রপড হয়ে গেলে রিকভারি করা যায়, রিকভারি অপশন আছে। আমি ধরে নিলাম যে নেই, অপশন নেই, কোনোভাবে লুজ হয়ে গেছে, হারিয়ে গেছে, পড়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার দুটো তো একসাথে হওয়ার কথা নয়, মানে ভিডিওটা হওয়ার কথা নয়, মানে যে কোনো একটা হবে। আচ্ছা, স্টিলটা হবে নাহলে ভিডিওটা হবে, মানে দুটো হওয়ার একসাথে কোনো চান্সেস নেই। মানে দুটো ক্যামেরার মেমোরি কার্ড দুটো আলাদা, দুটো জিনিস দুটো আলাদা। এবার দুটো জিনিস একসাথে কোনোভাবেই চান্স হওয়ার কথা নয়। আচ্ছা, যদি তার ভিডিওটার প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তার স্টিলটা মেকআপ করতে হবে তাকে দিয়ে। ইভেন ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে কী কারণে হয়েছে, কেন হয়েছে, ইভেন ক্লায়েন্টকে দেখাতে হবে যে এই কারণে হয়েছে। টেকনিক্যাল দেখো, এখন তো পুরোটাই ডিজিটাল টেকনিক্যাল জিনিস, তো টেকনোলজি, এই যে এখন তোমার ফটোগ্রাফি যে ভিডিও রেকর্ডটা হচ্ছে, ভিডিও রেকর্ড হতে হতে দুম করে একটা ক্যামেরা খারাপ হতেই পারে, সেইটা ক্লায়েন্টকে বুঝতে হবে। তোমার সাথে এরকম কিছু ঘটেছে? না, আমার সাথে এখনও পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমার হার্ড ডিস্ক হাত থেকে পড়ে গেছিলো। 1 TB একটা হার্ড ডিস্ক হাত থেকে পড়ে গেছিলো, পুরো হার্ড ডিস্কটা ক্রপড হয়ে গেছিলো। কিন্তু লাকিলি আমি বেঁচে গেছি। আমার যে কটা কাজ ছিল সব কটা কাজ কিন্তু ক্লায়েন্টকে ব্যাকআপ দেওয়া ছিল। আচ্ছা, ডেলিভারি দেওয়া ছিল না? না, ব্যাকআপ দেওয়া ছিল। আমরা এইটাই, আমি নিজে একটা কাজ করি, আমার টোটাল ব্যাকআপ সাপোর্ট হচ্ছে 22 TB। আচ্ছা, ব্যাকআপ আমার নিজস্ব, এখন প্রোডাকশনে ব্যাকআপ 22 TB।
তো তারপরেও যদি আমার মনে হয়, আমি প্রতিটা ক্লায়েন্টকে যখন কোনো বড় কাজ করি বা ছোটো কাজ করি যাই করি, প্রতিটা ক্লায়েন্টকে আমি বলে দিই, দাদা একটা পারলে হার্ড ডিস্ক কিনে নিন, আপনি এত খরচা করতে পেরেছেন আর 4,000 টাকা বা 3,000 টাকা খরচা করতে পারবেন, আপনি একটা হার্ড ডিস্ক কিনে নিন, বা ল্যাপটপ যদি থাকে নিয়ে আসুন, বা ডেস্কটপ যাই হোক কিছু থাকে নিয়ে আসুন, আমাদের কাছ থেকে টোটাল জিনিসটা আপনি নিয়ে যান, রটা। আচ্ছা, পুরো র ফাইলটা তুমি সেভ খেলে নাও, সেভ, একদম সেভ, মানে আমরা দেখে আসছি তো এই জিনিসটা, তো আমি পুরোটাই সেভ, যে হ্যাঁ র ফাইলটা আপনি নিয়ে যান, পুরো র ফাইলটা নিয়ে যান, আমার কাছেও থাকলো আপনার কাছেও থাকলো, আমার কাছে যদি কোনো প্রবলেম হয় আমি আপনার কাছ থেকে পাবো, আপনার যদি কোনো প্রবলেম হয় আমার কাছ থেকে আপনি পাবেন। এই জিনিসটা তো যারা ভিডিওগ্রাফি করে অনেকেই হয়তো জানে না, তোমার কাছে তো নতুন শিখলো যে এইভাবে ব্যাকআপ নিও, এইভাবে ব্যাকআপ থাকা যায়, সেভ থাকা যায়। তো ক্লায়েন্ট এখন সব ক্লায়েন্টের কাছে বা সব মানুষের কাছে একটা ল্যাপটপ বাড়িতে থাকে, ল্যাপটপ ডেস্কটপ থাকে, ওটা সব সময় থাকে, বা নিজের কাছে একটা পেন ড্রাইভও থাকে কাজের জন্য, সেখান থেকে মোটামুটি ব্যাকআপ পাওয়া যায়। তো আমার এই ঘটনাটাই হয়েছিল যে আমার হার্ড ডিস্কটা যখন হাত থেকে পড়ে যায়, মানে আমি জাস্ট হার্ড ডিস্কটা রাখতে গিয়ে জাস্ট হাত থেকে পড়ে গেছিলো স্যারেন, তো একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেল, হার্ড ডিস্কটা আওয়াজ হতে হতে বন্ধ হয়ে গেল, হার্ড ডিস্কটা পুরো ক্রপড, এখনও আছে আমার কাছে হার্ড ডিস্কটা রাখা, আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। তো ওই হার্ড ডিস্কটা ক্রপ হয়ে যাওয়ার পর আমি সব ভাবলাম যে এই হার্ড ডিস্কে কী ছিল, টোটালটা মনে থাকে আমার কোথায় কী ব্যাকআপ রাখা আছে, আমি একা হলেও টোটালটা মনে আছে আমার কোথায় কী ব্যাকআপ আছে। তো আমি যে কটা ব্যাকআপ ওই হার্ড ডিস্কে রেখেছিলাম সব কটা ব্যাকআপ কাস্টমারকে দেওয়া ছিল। আমি কাস্টমারকে ফোন করলাম, দাদা এরকম একটা প্রবলেম হয়ে গেছে, আমার হার্ড ডিস্কটা পড়ে গেছে হাত থেকে, তো ব্যাকআপটা লাগবে, কাস্টমার দিয়ে গেল, কাজটা ডেলিভারি করে। তোমার যেখান থেকে শুরুটা তুমি করেছো আজকে নিজের একটা প্রোডাকশন হাউস, তো প্রথম যখন কাজ করো তখন তোমার প্রথম পে আউট কত ছিল, মানে আর প্রথম প্রোডাকশন যখন নিজের ইউনিট খুলেছো বা নিজের প্রোডাকশন হাউস তৈরি করেছো, তখন তোমার প্রথম একটা ভিডিও এডিটিংয়ের ওয়েডিং ফটোগ্রাফির একটা কস্ট কত নিয়েছিলে? আমি তোমার প্রথম আমি যখন কাজ শুরু করি তখন ফার্স্ট কাজে আমি কোনো টাকা পাইনি। আচ্ছা, মানে পুরোটাই শেখার জন্য দিতে হয়েছে। যখন টাকা পেয়েছো, মানে যখন টাকা পেয়েছি তখন প্রথম আমি 30 টাকা না 40 টাকা পেয়েছিলাম আমি 3 দিন কাজ করে। তোমার এই কথা তাও অ্যাজ এ বলো তুমি শেষ করো। তাও মানে জাস্ট ও চা খাওয়ার জন্য বা জাস্ট এমনি হাত খরচের জন্য দিয়েছিল। হ্যাঁ, সালটা মনে আছে কোনোভাবে? সালটা মনে নেই, অনেক দিন ব্যাপার তো। আমি অডিয়েন্সকে একটা কথা বলছি, আমার জোস্ট একটা ভিডিও আছে জানো আশা করি, ওখানে না আমি বলেছিলাম যে আমি 50 টাকা মানে কাজ শুরু করি, তখন অনেক কমেন্ট এসেছিল যে ভাই তুই কোন সালের লোক, কি মানে 50 টাকা মানে হয় নাকি? হ্যাঁ, তো আমরা 90s-এর, এটাই আমরা 90s ভাই। তো কেউ যদি ভিডিওটা দেখে থাকো, বলো তুমি শেষ করে আমি বলছি। আমি তোমার 90s-এ বলছি 40 টাকা যদি তার কাছে থাকতো, মানে আমার কাছে 40 টাকা মানে আমার এখনকার হিসাবে আমার কাছে 400 টাকা ইকুয়াল, মানে মিনিমাম 400 টাকা, মানে তার থেকে বেশি। তা 40 টাকা মানে এখনকার 400 টাকার থেকেও বেশি। তোমার প্রথম প্রোডাকশন যখন করো, যখন প্রথম একটা পুরো ভিডিওগ্রাফি, হ্যাঁ টোটাল অ্যাসাইনমেন্ট আমি যখন নিজে ধরি, হ্যাঁ, তখন তোমার প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম অ্যাসাইনমেন্ট ধরেছিলাম আমি 15,000 টাকাতে। 15,000 টাকা? 15,000 টাকা থেকে। এখন আর ম্যাক্সিমাম আজ পর্যন্ত তুমি কত নিয়ে, মানে একটা অ্যাসাইনমেন্টে কত নিয়েছো? ম্যাক্সিমাম আমি একটা অ্যাসাইনমেন্টে নিয়েছি তোমার 2.5 লাখ। 2.5 লাখ? হ্যাঁ, একটা কাজে। আচ্ছা, তো এখান থেকে কি ধরে নিতে পারি যে ফটোগ্রাফির ক্যারিয়ারটা বেশ ব্রাইট? একদম ব্রাইট, একদম ব্রাইট। মানে কেউ যদি অ্যাজ এ ফটোগ্রাফি হিসেবে নিজের ক্যারিয়ারটা পছন্দ করতে চায়, চুজ করতে চায়, নিঃসন্দেহে করতে পারে। কোন ধাপগুলোকে এখন ক্যারি করতে হবে, মানে এখন কোন কোন ধাপে যেতে হবে, এবং ইন ফিউচার তোমার মতো জায়গায় যদি যেতে চায় যে নিজে একটা প্রোডাকশন হাউস করবে, যেখানে তুমি যেটা বললে যে আমি ছেলে 10টা একটা সিজনে 10টা ভিডিও ধরতে পারি, সেই জায়গায় যেতে গেলে মোটামুটি তার কতদিন টাইম লাগতে পারে, মোটামুটি একটা অ্যাপ্রক্স, আর তার ক্যারিয়ার কতটা, মানে কতটা এফোর্ট দিতে হবে, খুব পরিষ্কার তাকে কতটা এফোর্ট দিতে। তো মেনলি এখনকার কেউ যদি মনে করে যে ফটোগ্রাফিটা পুরোপুরি নিজের প্রফেশন হিসেবে দেখবে বা এটাকেই রুজি রোজগার হিসেবে মানবে, তো প্রথম হচ্ছে তাকে খুব ভালো করে শিখতে হবে। আচ্ছা, কোথায় শিখবে? প্রফেশনাল লোকের সাথে। এখন ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো তো ওরা প্রফেশনালি, হ্যাঁ এখন তাও প্রফেশনাল ইনস্টিটিউটগুলোও ফিল্ডে কাজ করাচ্ছে, মেনলি তাকে ফিল্ডে কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, হ্যাঁ যেটা আমরা কাজ করে এসেছি, মানে ফিল্ডে কাজ করতে হবে। ফিল্ডে কাজ করতে করতে মানে ধৈর্য হারালে হবে না, পেশেন্টটা সব থেকে বেশি, ধৈর্য হারালে হবে না জিনিসটা। মানে আমি যদি একটা ক্যারিয়ারকে বাছি, যেটাই হোক, তোমার ভিডিওগ্রাফি হোক, গ্রাফিক হোক, হ্যাঁ ওটার উপর ওটা লেগে থাকতে হবে। আচ্ছা, ধৈর্য হারিয়ে গেলে হবে না। তো তোমার খারাপ সময় যাবে, ভালো সময় আসবে, কেউ দুটো কথা বললো, বা অনার যে আছে যে তোমাকে কাজে বাড়িয়েছে সে তোমাকে চেঁচিয়ে দিল,
এই চেঁচানোটাও কেন চেঁচালো সেটা ভাবতে হবে যে আমাকে কেন বললো, মানে ইগো নিলে কিছু ইগোতে নিলে হবে। এই কথাতে একটা জিনিস মনে করলো তোমাকে শেয়ার করি, গোটা বিয়ে বাড়ি ভর্তি, ঠিক আছে, আত্মীয় স্বজন রিলেটিভ সবাই আছে, ব্রাইড আছে, সবাই আছে, আমাকে লাইট ধরতে বলেছে। আচ্ছা, কাজটা হচ্ছে টিয়া গ্রামে। আচ্ছা, টিয়া গ্রামে আমাকে লাইট ধরতে বলেছে, আমি লাইটটা ধরে আছি, লাইটটা ধরতে ধরতে আমার হঠাৎ করে কিছু একটা আনমনা হয়ে গেছে। আমি মানে কাজ যতটা সিরিয়াস ছিলাম কাজটাতে, ততটা সিরিয়াসনেসটা একটু ব্রেক করে গেছে। তো সবার গোটা বিয়ে বাড়ির মাঝখানে আমাকে এক চড়। আমি ধরে নিচ্ছি যে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে কেউ শিখতে যায় ভিডিওগ্রাফি, যে তোমার মতো একটা স্বপ্ন রেখেছে আমি বড় হয়ে এরকম কিছু করবো, বা তারও কোনো ক্যামেরা জায়গার থেকে ফ্যাশন আছে। আর এখন তো ফটোগ্রাফি বা ক্যামেরার প্যাশন সবারই ছোট কম বেশি আছে, ছোট কম সবার। কেউ যদি ধরো যায় মানে করতে, আমি লাস্ট একটা মানে তোমাকে প্রশ্নটা বলার কারণটা বলি। লাস্ট কিছুদিন আগে একটা বাচ্চাকে ডেকেছিলাম, বা ছেলেই, বাচ্চা বলা ভুল, ওকে অ্যাজ এডিটার হিসেবেই ডেকেছিলাম আমাদের চ্যানেলের এডিটারের জন্য। তো ওর ক্যামেরা নেই, যেটুকু কথা শুনলাম মধ্যবিত্ত ফ্যামিলির। তো ওকে যখন আমি বললাম যে তুমি করবে, হ্যাঁ দাদা ইন্টারেস্ট, বাট আমারও একটা খুব শখ আমার এটা করার, কিন্তু আমার একটা ক্যামেরা পছন্দ, সেটা 1.5-2 লাখ টাকা দাম। মানে ওর থ্রোটা হচ্ছে অনেকেই আছে এখন, অনেক 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 মানে অনেক ছেলেমেয়েই আছে যাদের প্রচণ্ড পরিমাণে এই প্যাশনটা, তারা ফটোগ্রাফিটাকে অনেক রকমভাবে প্রচণ্ডভাবে ভালোবাসে, কিন্তু শুধুমাত্র ক্যামেরাটার জন্য তারা। এবার যাদের নেই, যারা মধ্যবিত্ত, আমি ওই ছেলেটার কথা যে ওর মধ্যবিত্ত নিতে আরও 2 বছর সময় লাগবে, ও যেটা বললো। তো তুমি বলো যে তাকে তুমি কি সাজেস্ট করবে, যে ও ক্যামেরাটার জন্য পর্যন্ত ওয়েট করবে, নাকি নিজেকে ছোট ছোট করে? না, ক্যামেরাটার পর্যন্ত ওয়েট করার একদমই উচিত হবে না। আচ্ছা, এমন একটা কোনো লোকের সাথে কথা বলতে হবে, অনারের সাথে, যার নিজস্ব ক্যামেরা আছে, তার ক্যামেরা দিয়ে তাকে লেবার দিতে হবে, খাটতে হবে। তার ক্যামেরা দিয়ে তাকে টোটাল কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, নিজের ক্যামেরা কেনার আগে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তার ক্যামেরা দিয়ে কাজ করতে করতে, দেখো একটা ক্যামেরা, যে কোনো একটা ক্যামেরা যদি একজন মানুষ চালায়, তার কিন্তু ক্যামেরার ওপর একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। সে কিন্তু অন্য মডেল একটা ক্যামেরা নিলেও তার একদিন লাগবে সেটা প্র্যাকটিস করতে। মানে তুমি যদি আমাকে এখন অন্য, মানে আমি নিকন চালিয়েছি, ক্যানন চালিয়েছি, সোনি চালিয়েছি, সব ক্যামেরাই চালিয়েছি, আমি ফুজি ক্যামেরা কখনো চালাইনি, তো সেটা বলা হয়। তুমি যদি আমাকে এখন ফুজি ক্যামেরা দিয়ে দাও, আমি কি ছবি তুলতে পারবো না? আমি ছবি তুলতে পারবো, জাস্ট আমার কয়েক মিনিট টাইম লাগবে। তুমি জাস্ট ক্যামেরাটা ধরিয়ে দিলে, আমি জাস্ট অ্যাপারচার ISO শাটার স্পিডটা কোথায় না কি আছে, হ্যান্ডেলিংগুলো আমি দেখে নেবো, জাস্ট তারপরে আমার আর কোনো প্রবলেম হবে না। তো সেই রকমই ওকে নেমে পড়তে হবে ফিল্ডে, ক্যামেরাটা পরে হোক, আমি আগে ফিল্ডে নামি, মানে আমি আগে নিজেকে তৈরি করি, আচ্ছা, নিজেকে ধার করি, তারপরে আমি আমার স্বপ্নের দিকে এগোবো। আচ্ছা, এইবার তোমার জার্নি, তোমার আজকে যে জায়গায় আছো সেই জায়গায়, এবং ভবিষ্যতে যদি কেউ লাইনে আসতে চায় বা এই কেরিয়ারে আসতে চায়, কী করবে, সবটাই আমরা মোটামুটি জানলাম। এইবার তোমার মধ্যে একটু ঢুকতে চাইছি, সেটা হচ্ছে যে তুমি বেসিক্যালি ওয়েডিং ফটোগ্রাফি, ওয়েডিং স্পেশালিস্ট। আচ্ছা, সব বেঙ্গলি না নন বেঙ্গলি, বোথ? না, বেঙ্গলি নন বেঙ্গলি সব কিছু নিয়ে টোটাল, মানে সব কিছুতেই আমি করেছি, বেঙ্গলি কাজ করেছি, নন বেঙ্গলি কাজ করেছি। আচ্ছা, এই দুটোর মধ্যে কালচারের ডিফারেন্স, যদিও এটা হয়তো তোমার সাথে যায় না, বাট যেহেতু দুটো কালচার কি তুমি খুব কাছ থেকে দেখেছো, কারণ বিয়ে হচ্ছে জীবনের, যে কোনো মানুষের জীবনে একটা বড় অঙ্গ, মানে একদম বড়, সব থেকে বড় স্মৃতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো কালচারকে তুমি কিভাবে মানে ফিল করেছো, মানে কতটা ডিফারেন্স, কতটা? নন বেঙ্গলি আর বেঙ্গলি কাজের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই, আচ্ছা, অনেকটাই ডিফারেন্স। মানে রিচুয়ালস বলতে পারো, যে রিচুয়ালসগুলো হয় অনেক আলাদা আলাদা রিচুয়ালস আছে, মানে ওদের রিচুয়ালসগুলোই মানে অন্যরকম টাইপের। আচ্ছা, তো ওদের যখন বিয়ে হয়, আমাদের কি হয়, হস্তবন্ধন, প্রথমে হচ্ছে জামাই এলো, জামাই বরণ থেকে শুরু হলো, মেয়ে তো রেডি থাকে, জামাই বরণ শুরু হলো, জামাই বরণ এলো, জামাই আসার পরে ওখানে তোমার জামাইকে বিয়ের পিঁড়িতে বসিয়ে তোমার বরণ করার পর মালা বদল, মানে 7 পাকে, তারপরে মালা বদল, তারপরে হচ্ছে তোমার হস্তবন্ধন হলো, দেন কুসুমডিঙা, কারোর কুসুমডিঙা পরের দিন হয়, কারোর আগের দিন হয়, কারোর সিঁদুরদান পরের দিন হয়, আগের দিন হয়, অনেক রকম নিয়ম আছে। হ্যাঁ, তো সেটা হয়ে গেল। আমাদের বাঙালি কালচারটা আমরা এইভাবে দেখে অভ্যস্ত, যে এইভাবে বিয়েটা হয়। নন বেঙ্গলি কালচার হচ্ছে প্রথমেই মানে বর এসেই মালা বদল, হ্যাঁ, বর মানে গেটে দাঁড়িয়ে বা স্টেজ থাকবে, নন বেঙ্গলি স্টেজের ওখানেই মালা বদল। তারপরে গিয়ে বিয়ে রিচুয়ালস আর টোটাল কাজটা, মানে ওদের রিচুয়ালসটা পুরোটাই আলাদা। আর ওদের বিয়েটা কেমন হয়, মানে হিসাব করে রাত্রি 10টা থেকে শুরু হবে, সকাল সূর্য ওঠার আগে ওদের বিয়ে শেষ হবে না, মানে এতটাই সময় নেয়, এতটাই সময় লাগে। আর ইভেন ওটা পুরো সারা রাত ধরেই হবে বিয়েটা, ভোর না হলে ওদের বিয়ে কমপ্লিট হবে না। আমাদের কালচারে যেমন একটা হয় যে বিয়ে হলো বা বিয়ে হোক, লগ্ন অনুযায়ী হয়, লগ্নর বিষয়টা আমরা তারকের কাছে শুনছিলাম, তোমার আগের যে গেস্ট ছিল, কেউ যদি না দেখে থাকো আই বটমে দিয়েছি, কি দেখে নিও, যাই হোক।
অন্য ভিডিওর প্রমোশন করে দিলাম। যেহেতু লগ্ন আমাদের একটা বড় ফ্যাক্টর, ভীষণ বড় ফ্যাক্টর, ভীষণ বড় ফ্যাক্টর, আমাদের লগ্নের উপর সব ডিপেন্ড করে। আমাদের যেমন কি মানে কোনো গেস্ট এলো, কোণে থাকুক বা বর থাকুক, গিফট দিল, খাওয়া দাওয়ার পর্ব থাকে, খাওয়া দাওয়ার পর্বতে গেল, কিছু থাকলো, কিছুক্ষণ বিয়ে কিছুক্ষণ থাকলো। ওদের সেই জায়গাটা কিরকম থাকে? ওদের কি একই ওদের ওখানেও একই, মানে ভোর পর্যন্ত থাকার কোনো ব্যাপার নেই, মানে শুধুমাত্র রিলেটিভ গুলো, বাড়ির লোকজন থাকতেই হয়, তারাই থাকে। অ্যাজ এ গেস্ট যারা থাকে তারা তো তোমার সন্ধ্যের মধ্যে, সন্ধ্যে থেকে রাত অবধি যা হয়ে কমপ্লিট করে ওরা ওদের মধ্যে চলে যায়। ধরুন বরের পক্ষ, বরযাত্রী যারা এসেছিল তারাও, সিলেক্টিভ যারা লোক, মেন লোক যারা, তারা থাকেন। আর যারা মেয়ের বাড়ির তরফ থেকে যারা থাকেন তারা। আর আমি নন বেঙ্গলি এই কাজের এক্সপিরিয়েন্সটা পুরোই বলছি, আমি এটা গয়াতে কাজ করেছিলাম, তো সেই গয়ার কাজের কথার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এটাই, যেটা কলকাতায় বিয়ে হয়েছিল, মানে ছেলের বাড়ি গয়া, মেয়ের বাড়ি কলকাতা। তো আমি গয়াতে প্রথম দিন থেকে গয়াতে থাকিনি, আমি কলকাতায় গেছিলাম বিয়ের টাইমটাই। তো আমি যে টাইমটা বিয়েটা, আমি অনেক কাজ করেছি নন বেঙ্গলি, বাট এটা এখন রিসেন্ট করেছি, তো এটাই বেশি মনে আছে। পুরো আমাদের কথার মধ্যে 2-3 বার সোশ্যাল মিডিয়ার কথা প্রসঙ্গ তুলেছি। তোমার কাজের সাথে সোশ্যাল মিডিয়াটা কতটা ইম্প্যাক্ট? ইভেন তোমার লাস্ট ফেসবুক পোস্টও দেখলাম যে তোমার ফলোয়ার মোস্ট প্রবলি এখন 27,000 পেরিয়ে গেছে। আমি যখন দেখলাম, এখন হয়তো আরও বেশি আছে। তো তুমি এর সাথে কিভাবে যুক্ত হলে, আর এটা কতটা ইম্প্যাক্টফুল সোশ্যাল মিডিয়া তোমার কাজে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, মানে যখন থেকে ফেসবুক স্টার্ট হয় তখন তো জাস্ট আমার একটা প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল, যেমন একটা সবার আগ্রহ একটা ফেসবুকে প্রোফাইল তৈরি করে নেটে ছবি ছাড়বো একটা বিষয়টা। তো ফেসবুকে প্রোফাইল তৈরি হলো, ফেসবুকে প্রোফাইলটা আস্তে আস্তে ফেসবুকে আপডেট হতে থাকলো, আমরাও কাজে করতে করতে আপডেট হতে থাকলাম। তারপরে দেন আমি একটা মুম্বাইয়ের একজন ফটোগ্রাফার ছিল, তার সাথে আমার ফোনে কন্ট্যাক্টও ছিল দাদাটার সাথে আমার, তো প্রায় দিন কথাও হতো তখন। উনি প্রথম তখন ফেসবুকে ওয়েডিং ফটোগ্রাফিগুলোকে পোস্ট করতেন। আচ্ছা, আমি ওনাকে একদিন ফোন করলাম, দাদার সাথে মেসেজে হাই হ্যালো করে, দাদা আমি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির কাজ করি, তো নামটা আমার মনে পড়ছে না, ফটোগ্রাফির কাজ করি, তো আপনি যে বা তুমি যে এই ফটোগুলো ছাড়াও ক্লায়েন্ট কোনো অবজেকশন দেয় না? বলছে না ভাই, ক্লায়েন্ট কোনো, সে খুব হেল্পফুল ছিল, আমার জন্য খুব হেল্প করেছে, আমাকে যে স্টার্টিংয়ে প্রচণ্ড সাহায্য করেছে, না ক্লায়েন্ট কোনো অবজেকশন দেয় না। আচ্ছা, তো আমরা যদি মনে করি ছবি ছাড়বো, বলে হ্যাঁ তুমি করতে পারো, তুমি ক্লায়েন্ট, তবে হ্যাঁ ক্লায়েন্টের কাছে পারমিশন নিয়ে, নট ক্লায়েন্ট যদি না করে তাহলে ছেড়ো না। সেটা জাস্ট মুখে মুখে না, কোনো রিটেন না তোমরা, মানে মুখে মুখে? হ্যাঁ মুখে মুখে, ওটা রিটেনের প্রয়োজন পড়ে না, এখন সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তো সেই থেকে আমি ফেসবুক যখন টোটাল আপডেট হলো, আস্তে আস্তে ফেব্রুয়ারি ভার্সন যখন আপডেট হলো, তো আপডেট হওয়ার পর থেকে তখন প্রথম আমি মনে হয় ফেসবুকে পোস্ট করা শুরু করি বিয়ের ফটোগ্রাফি নিয়ে, টোটালটাই ফটোগ্রাফি, বিয়ের ফটোগ্রাফি। তো আমাকে অনেক ফটোগ্রাফার, মানে তখনকার তো দাদাগুলো ছিল, এই তুই নেটে ছবি চাচ্ছিস, লোকে মানা করে না, কোনো দিন দেখবি খুব মার খাবি, দেখবি কোনো কিছু ফেঁসে যাবি, ওর ছবি নিয়ে কী হয়ে যাবে, তখন কিন্তু খুব মার খাবি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এবার যার ছবিতে আমি পোস্ট করি তাকে তো আমি কথা বলে পোস্ট করি। তো তোমার এই ফেসবুক টোটাল পোস্ট করতে 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 তোমার আপডেট হতে হতে আজকে আমার জাস্ট এই প্ল্যাটফর্মটা টোটালটাই আমার সোশ্যাল মিডিয়া থেকে। তোমার টোটাল যে বিজনেসটা আসে টোটালটাই সোশ্যাল মিডিয়া, মানে আমার পুরো পরিচিত সার্কেলটাই সোশ্যাল মিডিয়া, মানে ব্যবসাটা ওখান থেকে, ব্যবসাটা ওখান থেকে স্টার্ট। আমাদের এই ভিডিওগ্রাফি লাইনের সাথে বা ভিডিওগ্রাফি কাজের সাথে সোশ্যাল মিডিয়াটা বড় ইম্প্যাক্টফুল, একদম বড় ইম্প্যাক্ট, বিশাল মানে। আর আমার টোটাল কাটোয়া শহরের মধ্যে বলো বা যেখানে বলো, তুমি আমার নিজের দোকানের সামনে একটা অ্যাড দেখতে পাবে না, যা হয় সোশ্যাল মিডিয়া। আমি যে দোকানটা করো নাকি মাঝে প্রমোট করতাম, এখন প্রমোট ছাড়া, এখন প্রমোশন আর করি না, প্রমোট করি না, না প্রয়োজন পড়ে না। তো আমি আমার যখন আগে দোকানটা ছিল তখন ওখানে দুটো ব্যানার ছিল, এখন যে নতুন শিফট হয়েছি দোকানটাতে, তো ওখানে কোনো ব্যানার ফেস্টুন কিচ্ছু লাগানো নেই, জাস্ট আমার দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ। আচ্ছা, যেহেতু তুমি ওয়েডিং স্পেশালিস্ট আগেই বলেছো, বা আমরা সেভাবেই জানি, ওয়েডিং তো বেসিক্যালি 12 মাসের কাজ থাকে না, না খুব পরিষ্কার, সেইভাবে কীভাবে ম্যানেজ করো? মানে সেটা সেই 12 মাসের, মানে যে সিজন ওয়াইজ কাজ করলে বিয়ের টাইমে, সেটা দিয়ে কি 12 মাস চলে যায় নাকি না 12 মাসই কাজ থাকে? বিষয়টা মোটামুটি 12 মাসই কাজ থাকে, জন্মদিন, অন্নপ্রাশন, তারপরে উপনয়ন, প্রি ওয়েডিং এর টাইমে হয়তো পুরো জায়গাটাই, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, আচ্ছা আচ্ছা অনেক কিছু, প্রি বেবি শুট আছে, মানে এই জিনিসগুলো সব মিলিয়ে টোটাল পুরো বছরটা টেনে দেয়, মানে বছরটা টুকটাক করে চলে যায় পুরো বছরটা। কেউ যদি ক্যারিয়ার করতে আসে তাকে সিজন বাবা দরকার নেই, না সিজন বাবাটা দরকার নেই, তার কাজ যদি ভালো হয়, সে যদি থাকে, তাহলে তার মোটামুটি সারা বছর কাজ তার থাকবে। তোমার এই প্রায় 12-13 বছরের জার্নি, তার থেকে বেশি, মানে আমি যবে থেকে তোমাকে, হ্যাঁ তুমি যবে থেকে দেখছো, মানে সেই ফ্লেক্সে জয়েন তার ঘর থেকে, হ্যাঁ 12-13 বছর জার্নি। আমি কাজের দিক দিয়ে বলছি, তোমার সব থেকে মধুর স্মৃতি যদি মনে থাকে, হয়তো অনেক আছে,
তার মধ্যে যদি কোনো একটা শেয়ার করতে চাও, কি কোনটা করবে? তো আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেখানে ওটা খুব ভালো মনে আছে আমার, ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল। পরের দিন সকালে কুসুমডিঙা হচ্ছে, মানে সিঁদুরদান হবে, কুসুমডিঙা হচ্ছে। তো মেয়ের দাদা নেই, ঠিক আছে, মেয়ের দাদা নেই না, মেয়ের দাদা নেই। তো ঠাকুরমশাই বলছে এবার একটা মেয়ের দাদা লাগবে, মানে মেয়ের জামাই খই আগুনে খই দেবে, তো খই দেওয়ার জন্য একটা দাদা লাগবে। তখন হট করে মেয়ে বলেছিল ওই তো মঙ্গলদা আছে, মঙ্গলদা দিয়ে দেবে। ওটা একটা বিরাট বড় পাওনা। মানে আমি জাস্ট তখন ওখান থেকে খই নিয়ে, মানে ঠাকুরমশাই যেমন বলে দিলেন সেরকম খই তুলে হাতে দিয়ে তারা ওরা যেমন খই কুসুমডিঙা হলো, তখন ওই জায়গাটা একটা বড় পাওনা। তারপরে আমার একটা ক্লায়েন্ট ছিল, যেটা যখন আমি কাস্টমারকে, মানে টোটাল কাজ হয়ে যাওয়ার পর যখন আমি কাস্টমারকে ডেটা দিতে যাই, তখন আমাকে জামা গিফট করেছিল। আচ্ছা, মানে এগুলো তোমার প্রাপ্তি? এগুলো আমার প্রাপ্তি, মানে এগুলো ভালো লাগে, প্রাপ্তি মানে ভালো লাগার দিক, খুবই ভালো লাগে যে হ্যাঁ তোমার এই জার্নিতে একটা সুমধুর স্মৃতি, এই জিনিসগুলো স্মৃতি থাকে। ভালো স্মৃতি তো অনেক আছে, মানে পার্টিকুলার এই দুটো একটু স্পেশাল। ভালো স্মৃতি অনেক আছে, মানে কম বেশি সব ক্লায়েন্টের সাথেই সেরকম ভালো স্মৃতিও আছে, খারাপ স্মৃতিও আছে। পুরোটা খারাপ নিয়ে যখন বলছো, হ্যাঁ, সব থেকে খারাপ স্মৃতির মধ্যে যদি একটা বলো যে যেটা ভালো লাগেনি তোমার। দেখো একটা কথা বলি, বিয়ে বাড়িতে একটা আমাদের যেহেতু কাজ দেয় বিয়ে বাড়ি নিয়ে, বিয়ে বাড়িতে 5 রকম মানুষ থাকে, ঠিক 5 রকম মানুষ থাকে। তো 5 রকম মানুষের মধ্যে যদি 4 জন ভালো ব্যবহার করে, 1 জন খারাপ ব্যবহার করবেই, সেটা লেগেই থাকে, সেটা হয়েই থাকে। এবার দেখা গেলো এমন কোনো বাড়িতে গেলাম সেটা সবাই ভালো, এমন কোনো বাড়িতে গেলাম সেই জায়গায় খুবই খারাপ, মানে 1 2 জন হয়তো সেই জায়গায় খুবই খারাপ বিহেভিয়ার করছে, কেউ পাশ থেকে বলছে দাদা কিছু মনে করো না, উনি ওই রকমই। তো খারাপটা নিয়ে সেরকমভাবে আমরা মাথায় রাখি না, খারাপটা সবসময় ওভারকাম করে আমরা কাজটা করে বেরিয়ে আসি। আমাদের মেন ফোকাস থাকে কাজে, কে কি বললো না বললো অতটা আমরা গুরুত্ব দিই না। শেষে মানে নিজের স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি, ইভেন আমার কাজটা ভালো হয়। আচ্ছা, যেহেতু তুমি ওয়েডিং ফটোগ্রাফি কাজ করে এসছো, আর তোমার প্রোডাকশন হাউসটা তুমি নিজের হাতেই তৈরি করেছো, খুব পরিষ্কার। এবার তোমার যে কোনো প্রজেক্ট যখন আসে সেক্ষেত্রে নিশ্চয়ই একটা টিমের দরকার হয়। একদম, অবশ্যই। টিম ছাড়া তোমার অস্তিত্ব কি? টিম ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। মানে আমি একটা যখন বিয়ে বাড়িতে টোটাল অ্যাসাইনমেন্টটা ধরবো, তখন কিন্তু আমাকে টিম কিন্তু আগে দেখতে হবে। মানে আমি কিন্তু পার্টিকুলার একটাই মানুষ, আমি কিন্তু কাজ করতে গেলে আমাকে শুধুমাত্র একটা সাবজেক্টেই কাজ করতে হবে। বিয়ে বাড়িতে ভিডিও দরকার, সিনেমাটোগ্রাফার দরকার আছে, ভিডিও মানে সিনেমাটোগ্রাফার, এখন ফটোগ্রাফার আছে, ক্যান্ডিড ফটোগ্রাফার দরকার আছে, গ্রুপ তোলার ফটোগ্রাফার দরকার আছে। তার মানে হিসেব মতো একটা টোটাল বিয়ে বাড়িতে, একটা সিঙ্গেল সাইডে বিয়ে বাড়ি হলে টোটাল 3 জন দরকার হয়। একজন ক্যান্ডিড, একজন গ্রুপ মানে যে স্পেশাল মোমেন্টগুলো ক্যাপচার করবে, একজন যে গ্রুপ তুলবে, আর একটা ভিডিওগ্রাফার। তো সেই জায়গায় 3 জন। আমি তো একটা সব কিছু করতে পারবো না একা, তো আমাকে একটা প্রজেক্ট ধরলে আমাকে আগে মাথায় রাখতে হবে আমার টিমকে দরকার। আচ্ছা, মানে তোমার কথা অনুসারে যে ইন্ডিভিজুয়ালি কোনো ভূমিকা নেই? না 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 না, ইন্ডিভিজুয়ালি একসাথে টিম সবাই মিলে একসাথে কাজ হয়। তার মধ্যে টিমের মধ্যে ধরো এদিক ওদিক হয়েই থাকে, টিম চেঞ্জ এরকম তো হয়েই থাকে সব, সেটা তো সেই সময় সাপেক্ষ যেগুলো। যেহেতু তুমি ওয়েডিং ফটোগ্রাফিতে আছো বা ওয়েডিং ভিডিওগ্রাফিতে আছো, এখানে কাস্টমার, দেখো আমাদের জবেও কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা বড় ফ্যাক্টর, তোমাদের যে কোনো ফিল্ডে যারা আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন বড় ফ্যাক্টর। তোমাদের ভালো শ্যুট করলে, প্রজেক্ট ভালো হলো, তারপর আসে ডেলিভারি সিচুয়েশন, যেটা মানে আমার পরিচিত যারা আছে তাদের অনেকের সাথে কথা হয়, তাদের অনেক ইস্যু থাকে, অনেক পরিচিত যারা ওয়েডিংয়ের হওয়ার পর হয়তো 1 বছর পরও গিয়ে ভিডিও পায়, এমনও আমার সাথে অনেকের কথা হয়েছে। তোমার ক্ষেত্রে পোস্ট প্রোডাকশনের কাজটার কতটা সময় নাও, এবং ডেলিভারি নিয়ে আজ পর্যন্ত তোমার সাথে কোনো ইস্যু হয়েছে কি না, বা যদি ইস্যু হয়ে থাকে তুমি মানে তাদের সাপেক্ষে কি বলতে চাও? পোস্ট প্রোডাকশনের কাজ দেয় পুরোটাই অনেকটা সময় সাপেক্ষ। আর পোস্ট প্রোডাকশনে যে কাজটা হয়, আমার প্রোডাকশন আমি একাই কাজ করি। আচ্ছা, মানে আমি একা। হ্যাঁ। তুমি ওটা কাউকে দাও না? না। কেন? লাস্ট সিজনে আমি একজন এডিটার রেখেছিলাম, ভিডিও এডিটার। তো ভিডিও ডিপার্টমেন্টটা পুরোটাই আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা দেওয়ার পরে মানে যখন থেকে প্রথম থেকে কাজ হয়, তো কাজ কমপ্লিট হয়, কাস্টমারকে কাজ ডেলিভারি দেওয়া হয়, কাজ কমপ্লিট হয়, কাস্টমারকে কাজ ডেলিভারি হয়। যদি তোমার 50টা যদি কাজ বেরিয়ে থাকে, ঠিক আছে, একটা সিজনে যদি 50টা ভিডিও বেরিয়ে থাকে, তার মধ্যে 40টাতে কমপ্লেন এসছে। আচ্ছা, একদম 40টাতে কমপ্লেন এসছে। সেটা আমি এখনও পর্যন্ত রিকভারি করছি, এডিট করছি, মানে আমার টোটাল কাজ কমপ্লিট করে টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি রিকভার করছি। মানে এইরকম গত বছর সেই এডিটরের স্যালারি কত ছিল? সেটা এডিট হিসাবে ছিল, মানে যে সাথে এডিট করবে অ্যাজ এ ফ্রিল্যান্স হিসাবে। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে যাব, তোমারটা শুনি আগে। তো তারপর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাইরের কাউকে দিয়ে কাজ করাবো না।
মানে তুমি মানে নিজে স্যাটিসফাই হচ্ছ না তো কাস্টমারকে স্যাটিসফাই। ইভেন আমার কাছে একজন ডিজাইনার আছে, অ্যালবাম ডিজাইনার, ও খুব ভালো কাজ করে, ওর কাজ দেখে আমি স্যাটিসফাইড, ওকে আমি অ্যালবাম ডিজাইন করতে দিই। বাকি যা কাজ হয় আমি নিজের পুরোটাই নিজের হাতে কাজ করি। তো নিজের হাতে আমি পুরোটাই কাজ করি। ভিডিও এডিট মানে অ্যালবাম ডিজাইন আমি নিজে করলাম, মানে কালার গ্রেডিং করা হলো, কালার গ্রেডিং করে অ্যালবাম ডিজাইন করলাম, ডিজাইন করানোর পর অ্যালবাম প্রিন্টে পাঠালাম, প্রিন্ট হওয়ার টাইমটার মধ্যে ভিডিও এডিট করলাম, দেন কাস্টমারকে ডেলিভারি করলাম। তো আমার ডেলিভারি বলতে গেলে তুমি যদি জানতে চাও তুমি পার্টিকুলার কখন ডেলিভারি দাও, তো আমার ডেলিভারি একটু লেট হয়। আচ্ছা, মানে এটা সবাই জানে, যে আমার ডেলিভারি একটা লেট হয়, এই কারণেই লেট হয়। আমি চাই না যে আমি তাড়াহুড়ো করে খারাপ কাজ কাস্টমারকে দেবো। আচ্ছা, আমি এটা বরাবরই, ইভেন ডেলিভারি লেট হয়েছে কাস্টমার আমাকে বলছে এবং তুমি এত দেরি লাগলে, কাস্টমার খুব খেপে গেছে যে না এত দেরি হয়ে গেল কেন, এত দেরি হয় না। কাজটা যখন পেয়েছে তখন কিন্তু তার মুখে এক মুখ হাসি, যে মঙ্গল হয়তো এতদিন কাজটা আমার এই কারণেই। তুমি যে কোনো কাস্টমারকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে ডেলিভারি যাদেরকে আমরা ডেলিভারি দিয়েছি তারা কিন্তু তার অ্যালবামটা দেখে বলতে হ্যাঁ ঠিক আছে আমার দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কাজটা খুব সুন্দর পেয়েছি। যতক্ষণ না তুমি নিজে স্যাটিসফাই হও, না যতক্ষণ না আমি নিজের স্যাটিসফাইড হই ততক্ষণ আমি কাস্টমারকে কাজ ডেলিভারি দিই না, তাতে সময়টা একটু বেশি লাগবে। এটা আমি মানে ওপেন পাবলিকলি বললাম, পাবলিক প্ল্যাটফর্মেই বললাম, কারণ আমি ডেলিভারি নিয়ে সব থেকে বড় ইস্যু আমার কাছে ডেলিভারি নিয়ে। সবাই বলে আমি ও অত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, আমার দিতে দেরি হবে। এটা হচ্ছে নিজে করো। হ্যাঁ, আমি সবটাই আমি নিজে করি, আর পুরোটাই আমি আমার নিজের মতো করে করি। আচ্ছা, তো সেই জায়গায় আমার টেস্টে যদি কাজ কেউ নিতে চায় তাহলে আমাকে সময় দিতে হবে, এবং সেটা বেস্টই হবে। সেটা আমি মনে করবো আমার কাছে আমি সেটা বেস্ট হবে। কারণ ফটোগ্রাফিটা আমি আমার টিম যেভাবে ছবি তোলে সেই ছবিটা আমি বুঝতে পারি যে হ্যাঁ কী হিসাবে তুলেছে, কোন অ্যাঙ্গেলে তুলেছে, বা ভিডিওগ্রাফি করেছে কোন অ্যাঙ্গেলে, ভিডিওগ্রাফি কী করেছে, সেগুলো আমি ভালো বুঝতে পারবো। আর আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স আছে তো ভিডিও এডিট আর তোমার অ্যালবাম ডিজাইন নিয়ে, তো এইগুলো নিয়ে আমি আমার হাতে কাজ দেওয়াটাই সব থেকে বেশি ফেভার করি, যে না বাইরে থেকে কাজ না করি, আমি নিজের মতো কাজ করবো। আচ্ছা, আমাদের এই কথার মধ্যেই তুমি তোমার এডিটারের কথা বলছিলে। কেউ যদি ফ্রিল্যান্সার হিসাবে এডিটিংও করতে চায় সেই ক্ষেত্রে এখানে কেরিয়ার কেমন, বা তার অ্যামাউন্ট স্লটটা কেমন থাকে, মানে তোমাদের এই ক্যাটাগরির বিজনেস? দেখো আমি পার্টিকুলার, আমি তো যে ফ্রিল্যান্সারকে দিয়ে আমি ভিডিও এডিট করেছি তো সেটা পুরোটাই আমার সেট আপ ছিল, মানে আমার সেট আপের ওপরও কাজ করতো। তো সেটা ওর পারিশ্রমিক হিসেবে যেটা হতো সেটা, আচ্ছা, সেই টাকাটা ও নিয়ে যেত। সেটা কত? মানে একজনকে যদি ধরো হায়ার করছে, কেউ দেখছে যে এই ভিডিওগুলো, এমন কেউ দেখছে যে ভিডিওটি জানে, সে চাইছে যে তার অ্যাজ এ ফ্রিল্যান্স হিসাবে সে নামবে বা করবে, সেই ক্ষেত্রে তার ইনকাম কত হতে পারে বা সে কতটা চার্জ করতে পারে? ট্র্যাডিশন ভিডিও যদি সে এডিট করে তোমার হিসেব মতো তার এডিটের স্পিডের ওপর যেটা দাম আছে। দেখো আমাদের যখন কাজ হচ্ছে তখন আমরা পিনাকেলে যে ট্র্যাডিশন ভিডিও এডিট করতাম, একটা এডিট করে 30 টাকা 20 টাকা এরকম এডিটে পাওয়া যেত। কিন্তু সেই ট্র্যাডিশন ভিডিও যে আমাদের জাতীয় পার্টিকুলার এখনও পর্যন্ত ট্র্যাডিশনের প্রচলনটা এদিকে বেশি আছে, এখনও পুরোটাই সিনেম্যাটিক হয়ে যায়নি। সিনেম্যাটিক ভিডিও যেগুলো তো সেগুলো আমি এডিট করতাম, নিজে এডিট করতাম, আর ট্র্যাডিশনগুলো করতাম। তো ট্র্যাডিশনে অ্যামাউন্টটা তোমার খুব বেশি হলে একটা বিয়ের কাজ একদিনই নামানো সম্ভব হতো, ও নামাতো, মানে যে করতো সে নামাতো। তো সে জায়গা থেকে একটা বিয়ের কার্ড সবই রেডি প্রজেক্টে থাকতো, তো 300, 350, 400 একদিনে। এটা কি রানিং রেট বলছো নাকি প্রিভিয়াস ইয়ার বলছো? প্রিভিয়াস রেট, রানিং রেটে না, রানিং ইয়ারের কথা আমি বলতে পারবো না, কারণ আমি বাইরে কাজ করাচ্ছি না। মানে ফ্রিল্যান্সারিং এর রেটটা তুমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি বাইরে যেহেতু এডিট করাচ্ছি না, মানে কেউ আমার এডিট করে দিচ্ছে না, তো এই মুহূর্তে আমি রেট বলতে পারবো না, এটা হচ্ছে বিষয়। পুরো এডিটটাই আমি নিজে করছি। হ্যাঁ, আপকামিং সিজনে, মানে যে সিজনে কাজ হচ্ছে সেই সিজনে 2 ভিডিওগ্রাফার আমার কাছে কাজ করেছেন, তারা নিজেরাই এডিট জানেন, তারা নিজেরাই এডিট করবেন। এখনো রেটটা তাদের সাথে আমার ফাইনাল হয়নি। মানে তুমি সেইভাবে এখনকার মার্কেট ভ্যালুটা বলতে পারছো? এডিটের মানে পোস্ট প্রোডাকশনে যে ভিডিও এডিটের ভ্যালুটা আমার অতটা জানা নেই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। এবার তোমাকে আর একটা যেটা প্রশ্ন করা, সাপোজ ধরো কেউ নতুন ক্যামেরা কিনেছে, সে ক্যামেরার অকখাগুলো ইউটিউব থেকে শিখছে, ঠিক আছে, অ্যাজ এ ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার তুমি তাকে কি সাজেস্ট করবে যে ক্যামেরা কোন কোন জায়গাগুলোকে সে মানে লক্ষ্য রাখতে বেশি করে, মানে কোনো জায়গায় যেমন তুমি বললে যে তুমি যার কাছে শিখেছো সে বলছে ভাই মাথাটা যাতে না কেটে যায়, হ্যাঁ, এই যে একটা বিষয়, ফ্রেমিংটাতে ফোকাস করতে হবে তাকে, বিশেষ করে ফ্রেমিংটা দেখতে হবে যাতে পার্টিকুলার যদি ওয়েডিং এ থাকে, প্রথম তো সে যে কোনো সেগমেন্টে ধরছি, যদি যে কোনো সেগমেন্টেই ফ্রেমিংটা মেন, মানে ফ্রেমটা দেখতে হবে, কালার দেখতে হবে। প্রথম তো সে ইউটিউবে দেখে তো প্রথমটাই তো ম্যানুয়াল অতটা হবে না, তাকে অটোতেই তুলতে হবে, ছবিটা যেমন উঠলো সেরকম অটোতেই তুলতে হবে। এবার হয়তো এমন কোনো লোক আছেন যারা
ক্যামেরাটা কিনে শুরু থেকেই ম্যানুয়ালে কাজ করতে পারছে, তারা কালারটা দেখে নেবে, কালারটা কেমন কি আসছে, ফ্রেমটা দেখে নেবে, এইটুকুই। কালার আর ফ্রেমের খেলা এখানে, আর তো সেরকম বাকি প্র্যাকটিস টোটালটাই। পুরো কথাতে মোটামুটি যারা দেখলো শেষ পর্যন্ত তাদের কাছে তোমার জার্নিটাও জানলো, যারা তোমাকে চেনে না হয়তো ভিডিও থ্রু হয়তো অনেকে চিনবে, জানবে। আর একটা প্রোডাকশন হাউস করতে গেলে কীভাবে ডেডিকেশন দিয়ে কাজ করতে হয় সেটা আশা করি এই ভিডিওতে তুমি বুঝতে পারলে, বা তোমরা যারা দেখছো তারা বুঝতে পারলে। আজকে মঙ্গলদাকে এই ভিডিওতে আসার জন্য থ্যাংক ইউ দাদা, সবার সাথে শেয়ার করার জন্য বিষয়টাকে। আশা করি আগামী দিনে আবারও আমরা কোনো একটা টপিক নিয়ে কথা বলবো, তোমার যদিও তোমার বিজনেস বা তোমার ক্যাটাগরিতেই আমরা বলবো। তো আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।